ওং নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, 18ই মে 2025 এই দিনটিতে রাহু এবং কেতু কুম্ভ রাশিতে ও সিংহ রাশিতে সঞ্চার করেছে বা ট্রানজিট করেছে। রাহু কেতুর এই ট্রানজিটকে কেন সময়ের পরিবর্তন বা যুগ পরিবর্তনের প্রারম্ভ বলা হচ্ছে, এবং এই ট্রানজিট 12টি রাশির ওপর কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। রাহু কেতুর এই যে ট্রানজিট হয়েছে তা যে দুটি রাশিতে হয়েছে সে দুটি রাশি হলো কুম্ভ রাশি এবং সিংহ রাশি। কেতুর মূল ক্ষেত্র হলো মেষ, সিংহ এবং ধনু। মেষের অশ্বিনী নক্ষত্র, সিংহের মঘা নক্ষত্র এবং ধনুর মূল বা মূলা নক্ষত্র হলো কেতুর মূল ক্ষেত্র। অপরদিকে মিথুন, তুলা এবং কুম্ভ হলো রাহুর মূল ক্ষেত্র। মিথুনের আদ্রা নক্ষত্র, তুলার সাথী নক্ষত্র এবং কুম্ভের শতভিষা নক্ষত্র হলো রাহুর মূল ক্ষেত্র। এখন যখন এই দুই রাহু এবং কেতু তাদের মূল ক্ষেত্রে প্রবেশ করবে তখনই তাদের পোটেনশিয়াল বেড়ে যাবে, তাদের কার্যক্ষমতা, দক্ষতার বৃদ্ধি পাবে। দর্শক, আমাদের সমাজ সর্বদাই একটা নিয়ম বা প্যাটার্নকে মেনে চলতে চায়। যেমন ধরুন, একটি শিশুর জন্ম হলো, তারপর তার শৈশব জীবন, তার পড়াশোনা, স্কুল, তারপর তার হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষার জন্য আরও পড়াশোনা করা, এরপর স্টাডিজ শেষে চাকরি বাকরি কর্মের সঙ্গে যুক্ত হওয়া, উপার্জন করা, তারপর তার বিবাহ, তারপর তার সংসার জীবন এবং সংসার জীবনের সন্তানাদি প্রতিপালনের পর তার বার্ধক্য। এভাবে একটা নিয়মকে মেনে সমাজ চলতে চায়। অর্থাৎ আমরা এরকমই একটা বাঁধা নিয়মের মধ্যেই চলতে চাই। এই বাঁধা নিয়ম হলো বৃহস্পতি। বৃহস্পতি সর্বদাই একটা নিয়ম মেনে, একটা সুনির্দিষ্ট কনস্টিটিউশনকে মেনে চলতে চায়। কিন্তু অপরদিকে রাহু সবসময় বাঁধা নিয়মকে ছেড়ে বেরোতে চায়। সে সর্বদাই একটা আউট অফ বক্স থিঙ্কিং করে, একটা নতুন কিছুকে, যা নিয়ম সিদ্ধ নয়, সেই নতুন কিছুকে করবার চেষ্টা থাকে সেই রাহু। এই রাহু এবার কুম্ভ রাশিতে তার স্বক্ষেত্রে, তার নিজ ক্ষেত্রে অবস্থান করেছে। সুতরাং একটা পোটেনশিয়াল, একটা নতুন কর্মক্ষমতাকে নিয়ে সে এসেছে। তাই নতুন কিছু করবার, নতুন কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এখন। যতক্ষণ এই রাহু বৃহস্পতির নবম দৃষ্টিতে রয়েছে ততক্ষণ রাহু কিন্তু কন্ট্রোলে থাকবে। কিন্তু যেই না বৃহস্পতি অতিচারী হবে, বৃহস্পতি এখন মিথুন রাশিতে অবস্থান করছে, রাহুর ওপরে তার নবম দৃষ্টি রয়েছে, কিন্তু যেই বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে এসে অবস্থান করবে তখন রাহু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে মুক্ত হয়ে যাবে। রাহু ফ্রি, তখন সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তখন সে সম্পূর্ণরূপে নিজের মতন কাজ করার ক্ষমতাধীন। কারণ শনির নিয়ন্ত্রণে এখন আর রাহু নেই। শনি মীন রাশিতে প্রবেশ করে স্থির হয়ে গেছে। শনির সঙ্গে এখন কারোর কোনো লেনাদেনা নেই। শনি কারোর কোনো কিছুতে এখন বিশেষ ইন্টারেস্টেড থাকবে না। তাই রাহুর উপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু যেই বৃহস্পতির নিয়ন্ত্রণ সরে যাবে, বৃহস্পতি অতিচারী হয়ে কর্কটে যাওয়ার পর রাহু যখনই ফ্রি হয়ে যাবে একাদশ ভাবে, কাল পুরুষ রাশিচক্রের একাদশে কুম্ভে যখন রাহু তার স্বক্ষেত্রে ফ্রি একটা মানে একটা কোনো নিয়ন্ত্রণহীন একটা অবস্থাকে পাবে, তখনই কিন্তু রাহু আউট অফ বক্স থিঙ্কিং করবে, আউট অফ বক্স কাজ করে উঠবে। অর্থাৎ নিজের স্বাধীন মতন একটা দুর্দান্ত নতুন কিছু করার ক্ষমতা তার মধ্যে চলে আসবে। রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে যখন বৃহস্পতির প্রভাব থেকে মুক্ত হবে তখন কিন্তু সমাজের মধ্যে তার একটা প্রভাব পড়তে পারে, একটা পরিবর্তন আসতে পারে সমাজে। কারণ রাহু কালপুরুষ রাশিচক্রের 11th হাউস কুম্ভে অবস্থান করছে। কুম্ভ হলো বা 11th হাউস হলো সামাজিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করবার একটি ক্ষেত্র। 11th হাউস থেকে সমাজ জীবনের উপর প্রভাব সূচিত হয়। আর দর্শক, খেয়াল করার বিষয় হলো বৃহস্পতি 3rd হাউসে আছে, রাহু 11th-এ আছে। দুটি কিন্তু কাম ত্রিকোণের প্রধানতম স্থান। সুতরাং এখান থেকে দাঁড়িয়ে রাহুর যে ইনিশিয়েটিভ থাকবে তা কিন্তু দেখার মতন, প্রত্যক্ষ করার মতন। হতে পারে যে কোনো পার্টিকুলার সোশ্যাল গ্রুপ বা সম্প্রদায়ের উপর তার প্রভাব পড়বে। হতে পারে যে সমাজের মধ্যে যে সমস্ত কিছু
পুরনো নিয়ম ছিল, যে সমস্ত আহ, অন্য অন্যায় ছিল, যে সমস্ত ভুল কিছু নিয়ম ছিল, সেগুলির মধ্যে একটা পরিবর্তন বা সেই নিয়মের ভাঙন তৈরি হলো। সমাজের মধ্যে একটা যে পরিবর্তন দেখা যাবে, এটা কিন্তু আশা করা যায় এই সময় থেকে। এই রাহুর প্রভাবে এমন কিছু মানুষ বা সোশ্যাল লিডার উঠে আসতে পারে, যারা তাদের মতন করে সোশ্যাল গ্রুপ তৈরি করতে পারে, অথবা তাদের নিজেদের সোশ্যাল গ্রুপকে অন্য সকলের কাছ থেকে সরিয়ে নিতে চাইবে, আলাদা করতে চাইবে। এখন বৃহস্পতির নবম দৃষ্টির কারণে রাহু নিয়ন্ত্রিত আছে, সুতরাং তাই এখন এই সমস্ত সোশ্যাল গ্রুপগুলো কন্ট্রোলড, মাইল্ড, মডারেট থাকছে। কিন্তু যখনই বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে গিয়ে অবস্থান করবে এবং রাহুর সঙ্গে বৃহস্পতি 6-8 অ্যাক্সিস তৈরি করবে, তখন কিন্তু এই মানুষগুলো, এই সোশ্যাল লিডারগুলো বা সোশ্যাল গ্রুপগুলো এতটা আর নিয়ন্ত্রিত থাকবে না। তারা অনেক বেশি অনিয়ন্ত্রিত হবে, কারণ বৃহস্পতিকে কর্কট রাশিতে ইমোশনাল জায়গাটাকে প্রভাবিত করবে। তাদের ইমোশন কন্ট্রোল থাকবে না এবং তারা একটা আনকন্ট্রোলড এক্সপ্যানশন বা একটা প্রসারতার দিকে যাবে। সুতরাং তখন কিন্তু এই সোশ্যাল গ্রুপগুলোকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আবার দর্শক, এমনও হতে পারে যে কোনো প্রকার সামাজিক কুপ্রথা, কুসংস্কার বা সামাজিক ব্যাধি নিবারণ হয়ে গেল, সমাজের মধ্যে একটা সুন্দর পরিবর্তন, সুন্দর একটা সমাজ গড়ে ওঠার একটা অবস্থা তৈরি হলো। সুতরাং ভালো মন্দ, শুভ অশুভ দুই প্রকার ফল লাভ হতে পারে এই সময়ের মধ্যে। দর্শক, ভুললে চলবে না যে এখন আমরা যে যুগের মধ্যে আছি, যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার সম্পূর্ণ রাহু নিয়ন্ত্রণাধীন। এআই টুলস, চ্যাট জিপিটি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়া, অনলাইন সিস্টেম এবং স্পেস রিসার্চ সবকিছু রাহুর কন্ট্রোলে, সমস্ত কিছুই রাহুর দান। আমরা সমস্ত কিছুর সঙ্গে এখন আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, সমস্ত কিছুর সঙ্গে আমাদের প্রতিদিনের জীবন কাটছে। আমাদের প্রত্যেকটা দিনের প্রতিটা মুহূর্তের সময় এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, যা সম্পূর্ণ রাহুর আয়ত্তাধীন। এখন আপনি চাইলে চ্যাট জিপিটি বা এআই টুল ইউজ করে আপনি আপনার ভয়েস ক্লোন করতে পারবেন। আপনি চাইলে ঘরে বসে অনলাইন পারচেস করতে পারবেন, ইন্টারনেট কিংবা কম্পিউটার অথবা ফোনের মাধ্যমে সব কিছু করে ফেলতে পারবেন। একটা ফোন থাকলে আপনার কারো কিছু দরকার পড়বে না, আপনি সমস্ত কিছুর সঙ্গে জুড়ে থাকতে পারবেন। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত, দুনিয়ার বাইরে, পৃথিবীর বাইরে স্পেসে কি হচ্ছে, সমস্ত কিছু আপনি এক মুহূর্তে একটা ফোনের জাস্ট একটা ক্লিকের মধ্যে দিয়ে জেনে যেতে পারবেন। আপনার সমস্ত কিছু সঙ্গে এখন রাহু আষ্টে পৃষ্ঠে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, আপনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। আমরা সম্পূর্ণভাবে রাহুরই এই আয়ত্তাধীন অবস্থার মধ্যে আছি। এআই টুল ব্যবহার করে আপনি আপনার একটা ফটোকে যেভাবে চেঞ্জ করে একটা অদ্ভুত জিনিসের মধ্যে দিয়ে রূপান্তরিত করে আনতে পারবেন, একটা অবাস্তব কিছুকে এতটাই সুন্দর করে দেবে যে তাকে বাস্তব বলে মনে হবে। এসব কিছুই রাহুর দান। কিন্তু এর মধ্যে ভয়ঙ্করও কিছু লুকিয়ে আছে। যদি এগুলোকে আমরা সঠিক পথে ব্যবহার করতে না পারি, তাহলে যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে তা আপনারা হয়তো জানেন। 18ই মের পর থেকে রাহুর দ্বারা যা কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, সেই সমস্ত কিছুর মধ্যে একটা এক্সপ্যানশন বা তাদের প্রয়োগের ক্ষেত্রে একটা বৃদ্ধি, ব্যাপকতা দেখা যাবে। রাহুর দ্বারা যা কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, যেমন অনলাইন সিস্টেমস, মানে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, স্মার্টফোন, কমিউনিকেশন ডিভাইস, স্পেস রিসার্চ প্রোগ্রাম, সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত কিছুই একটা এই সময়ের মধ্যে যা কিছু ব্যবহার হচ্ছে, তার মধ্যে একটা এক্সপ্যানশন বা এক্সপ্যান্ডেড, তার একটা ব্যাপকতা, তার প্রয়োগের বা ব্যবহারের ব্যাপকতা বৃদ্ধি পাবে। সুতরাং যদি এগুলিকে শুভ উদ্দেশ্যে এবং সঠিকভাবে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানো যায় তাহলে ঠিক আছে, তা না হলে সমাজের অত্যন্ত খারাপ প্রভাব দেখা যেতে পারে। যখন রাহুর ওপরে বৃহস্পতির আর প্রভাব থাকবে না, অতিচারী বৃহস্পতি যখন কর্কট রাশিতে অবস্থান করবে এবং রাহুর সঙ্গে বৃহস্পতির একটা 6-8 অ্যাক্সিস তৈরি হবে, তখন যদি আর নিয়ন্ত্রিত না অবস্থা থাকে, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু
দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছু সমাজের মধ্যে অনেক কিছু খারাপ প্রভাব দেখতে পারা যেতে পারে, বা এই সমস্ত ডিভাইসগুলির একটা খারাপ ব্যবহার বা এদের একটা ম্যাল ইউজ আমরা দেখতে পারবো, এবং তার প্রভাব কিন্তু সমাজের উপর পড়বে, তা মানব জীবনকে কিন্তু একটা নেগেটিভলি এফেক্ট করবেই করবে। দর্শক, এবার কেতুর দিকটা দেখা যাক। কেতু কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি বা সিংহ রাশিতে প্রবেশ করেছে। কেতু গভীর গহনকে রিপ্রেজেন্ট করে, আর পঞ্চম ভাব রিপ্রেজেন্ট করে জ্ঞানকে। সুতরাং নলেজকে এবার গভীর গহন থেকে বুঝতে হবে, নলেজকে এবার গভীর থেকে নিতে হবে। ওপর ভাষা ভাষা জ্ঞান থাকলে চলবে না, জ্ঞানকে এবার গভীরতা থেকে গভীরে গিয়ে বুঝে নেওয়ার সময় এসেছে। কেতু যেহেতু মোক্ষের গ্রহ, কেতু যেহেতু ডিট্যাচমেন্ট বা কেতু যেহেতু মুক্তিকে রিপ্রেজেন্ট করে, তাই যে জ্ঞানকে এখন অর্জন করা হবে বা যে জ্ঞানকে আপনি অর্জন করবেন তাকে কিন্তু সমাজের মধ্যে বিলিয়ে দেওয়া দরকার। সেই জ্ঞানকে আপনাকে ছেড়ে দিতে হবে সমাজের মানুষের কাছে, সেই জ্ঞানকে ছড়িয়ে দিতে হবে সকলের জন্য। কারণ মনে রাখতে হবে, শুধুমাত্র কেতুকে বাদ দিয়ে রাহুর থেকে কোনো বেনিফিট নেওয়া যায় না, বা রাহুকে বাদ দিয়ে কেতুর বেনিফিট নেওয়া যায় না। রাহু কেতু আসলে একই এন্টিটি, একজন দেহ তো আরেকজন মস্তক বা মাথা। যদি রাহু ঘুড়ি হয় তাহলে কেতু তার সুতো, সুতরাং সুতোকে ছেড়ে দিয়ে ঘুড়িকে নিয়ন্ত্রণ করা যাবে না। রাহুর সমস্ত বেনিফিট নিতে গেলে কেতুর জ্ঞানকে সঙ্গে নিয়ে চলতে হবে। শুধু কেতুর জ্ঞান নয়, কেতুর মধ্যে যে ছেড়ে দেওয়ার মানসিকতা আছে, যে বিলিয়ে দেওয়ার মানসিকতা আছে, সেই বিলিয়ে দেওয়ার মানসিকতাকে বা সেই ছেড়ে দেওয়ার, সেই ত্যাগ করার, সমস্ত কিছুকে দেওয়ার মানসিকতাকে নিয়েও চলতে হবে, তাহলেই রাহুর বেনিফিটকে পাওয়া যাবে। এবার এই রাহু কেতুর ট্রানজিট 12টি রাশির ওপরে কি ধরনের প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির কথা বলা যাক। মেষ রাশির পঞ্চমে কেতু এবং রাহু একাদশে গোচর করলো। বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়েছে একাদশে রাহুর ওপর। সুতরাং আপনি যে কাজে বিশেষ উদ্যোগ নিয়ে থাকবেন বা যে কাজ বিশেষ উদ্যোগ নিয়ে করবেন তার লাভ আপনার কাছে আসবে। আপনার সমস্ত এফার্ট এখন বেশ দেখা যাবে, তবে এফার্ট নষ্ট হবে না বা ওয়েস্ট হবে না। যেহেতু নবমপতি ভাগ্যভাবের গ্রহ বৃহস্পতি থার্ডে আছে, তাই আপনার এফার্টগুলি ঠিকঠাকই চলবে। আপনি যখনই আপনার সমাজের জন্য, আপনার কমিউনিটির জন্য আপনার জ্ঞান ও শ্রম দান করবেন, আপনি যখন আপনার সমাজ বা কমিউনিটির জন্য কাজ করবেন, তখন রাহু আপনাকে বেনিফিট দেবে। আপনি ধন লাভ করতে পারবেন, আপনি অ্যাসেট তৈরি করতে পারবেন। যেহেতু 5th হাউসে আপনার কেতু রয়েছে, তাই আপনাকে আপনার জ্ঞান, আপনার অহং বোধ বা অহংকারকে ছেড়ে দেওয়া উচিত। আপনি যখনই আপনার অহংকে ছেড়ে দেবেন, আপনার নলেজকে সকলের জন্য বিলিয়ে দিতে পারবেন, তখন তার বিনিময়ে নেচার আপনাকে বেনিফিট দেবে, আপনাকে অনেক কিছু ফিরিয়ে দিতে পারবে। রাহু একাদশে রয়েছে, তাই আপনি যত সমাজের জন্য করতে পারবেন ততই শুভ ফল লাভ করতে পারবেন। এবার বৃষ রাশির কথা বলা যাক। বৃষ রাশির ক্ষেত্রে কেতু চতুর্থ ভাবে এবং রাহু দশম ভাবে অবস্থান করলো। চতুর্থ ভাব হলো আপনার সুখ ভাব, আপনার কমফোর্ট জোন, আর রাহু আপনার দশমে প্রকাশের ভাবে অবস্থান করছে। তাই আপনি আপনার কমফোর্ট জোন ছাড়ুন, বেরিয়ে আসুন আরাম সুখ ছেড়ে। আপনি বাইরে এসে কাজ করুন, অন্যরা আপনাকে দেখুক, নিজের ভেতর কনফিডেন্স আনুন, ভাবুন যে আপনিও বড় কিছু করতে পারেন। নিজের কেরিয়ারে কিভাবে আরো ভালো কিছু করতে পারেন সেদিকে মনোযোগ দিন। কেতু সবসময় আপনাকে 4th হাউস থেকে, আপনার সুখের স্থান থেকে সরাতে চাইছে আপনাকে, আর রাহু দশম ভাবে গিয়ে কর্মের দ্বারা কিছু পেতে চাইছে। তাই আপনি আপনার কমফোর্ট জোন ছেড়ে, আপনার ঘরের সুখ আরামকে ছেড়ে বেরিয়ে এসে কাজ করতে পারলেই আপনি এই ট্রানজিটে আপনার কেরিয়ারে বৃদ্ধি দেখতে পারবেন। যদি আপনি আপনার সমস্ত সুখ আরামকে ছেড়ে বেরিয়ে আসতে পারেন এবং নিজের সামর্থ্য দিয়ে কাজ করার চেষ্টা করেন, তাহলে সবকিছুকে অর্জন করতে পারবেন। এই সময়টি আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো। মিথুন রাশির কথা বলি।
মিথুন রাশির তৃতীয় কেতু এবং রাহু নবমে অবস্থান করছে। মিথুন রাশির জন্য এই 18 মাস অর্থাৎ রাহু কেতুর ট্রানজিটের এই 18 মাস বেশ শুভ। আপনারা সামনের দিকে এগিয়ে চলুন, এগিয়ে যাওয়ার সময় এটি। কারণ নবমে রাহু একদিকে যেমন গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হবে, তেমনি নিজের কাছে যে অর্জিত জ্ঞান রয়েছে তাকে সঙ্গে নিয়ে এবার সাহসে ভর করে এগিয়ে যেতে পারবেন। ভাগ্য যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যান, তাতে কোনো অসুবিধে নেই। এখান থেকে নতুন কিছু সম্ভাবনাকে পাওয়া সম্ভব। কারণ মিথুনের মধ্যে যে আদ্রা নক্ষত্র রয়েছে তাতে যে শক্তি সঞ্চিত হয়েছে তা আপনাকে পুশ করবে সামনের দিকে। আপনার পরিবার, রিলেশন, অর্থ সম্পদ সব দিক থেকে এবারে আপনি একটা মেটেরিয়ালিস্টিক গেইন করতে পারবেন বা একটা বৈষয়িক সমৃদ্ধি দেখতে পাবেন। ছোট ছোট বিষয়গুলিকে বিশেষ মাথায় নেবেন না, আশপাশের মানুষদের সামান্য সামান্য কথাগুলিকে বিশেষ গুরুত্ব দেবেন না। তার থেকে বরঞ্চ স্পিরিচুয়াল দিককে একটু দেখতে পারলে বা স্পিরিচুয়াল দিকে একটু মন দিতে পারলে সামনের দিকে এগিয়ে যাওয়া বেশি সহজ হবে। তাতে আপনি অনেক বেশি ব্যালেন্স করতে পারবেন এবং এই সময়ে এই ট্রানজিটকে অনেক বেশি ফুলফিল করতে পারবেন। এবার কর্কট রাশির কথা বলি। কর্কট রাশির জন্য এই গোচর বেশ একটু ইম্পর্টেন্ট হয়েছে। কর্কটের অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু অবস্থান করছে। এখানে এই রাহু কেতুর অ্যাক্সিস এনার্জি একটু শক্তভাবে কাজ করবে, কারণ 6-8 অ্যাক্সিস খুব শুভ অ্যাক্সিস নয়। যদি মন ঠিক থাকে, আপনার নলেজ, আপনার জ্ঞান যদি পারফেক্ট থাকে, যদি গুরুজনের আশীর্বাদ থাকে আপনার সঙ্গে, অর্থাৎ আপনি যদি ভেতর থেকে বেশ কনফিডেন্ট, একটু স্ট্রং থাকেন, তাহলে এই রাহু কেতুর 18 মাস ভালোভাবে আপনি পার করতে পারবেন। কিন্তু যদি একটুর জন্য আপনার সাইকোলজিক্যাল কোনো গড়বড় হয়ে যায় বা আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, আপনি যদি মানসিকভাবে ব্যালেন্স না থাকেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। কোনো রকম নেগেটিভ চিন্তা না করে যদি পজিটিভ কোনো কাজে আপনি যুক্ত হতে পারেন, তাহলে রাহুর 8th হাউসে বসে আপনাকে খুব বেশি ডিফিকাল্টিস দেবে না বা দিতে পারবে না। এই সময় কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত না থাকাই ভালো। তা না হলে একটু বেশি ডিফিকাল্টিস আপনাকে দেখতে হতে পারে, অথবা আপনি অপর কোনো মানুষের, অপর কোনো অশুভ ব্যক্তির দ্বারা তাদের তৈরি করা কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকারও হতে পারেন। সুতরাং এই সময়টাকে অনেক বেশি ধীর স্থির হয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এবার সিংহ রাশি। এবার সিংহ রাশির কথায় আসি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে আর কেতু আপনাদের রাশিতেই অবস্থান করছে। 7th হাউস হলো আমাদের সমাজ বা সোসাইটির ভাব। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এখন সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার কিভাবে আপনি মানুষের সঙ্গে যুক্ত হয়ে আপনার কাজ করবেন এবং নিজে এগিয়ে যাবেন। আপনার রাশিতে কেতু থাকায় আপনার সেলফকে, আপনার অহং ভাবকে এখন ত্যাগ করা উচিত। যত বেশি আপনি আপনার অহং ভাবকে বা সেলফকে ছেড়ে দিতে পারবেন, তত বেশি এই নতুন সময়ে আপনার জন্য শুভ হয়ে যাবে। যদি আপনি নিজের সমস্ত আত্ম অহংয়ের ভাবকে ছেড়ে অপরের জন্য এগিয়ে গিয়ে কাজ করতে পারেন, যদি আপনি নিজেকে অপরের জন্য বিলিয়ে দিতে পারেন, তাহলে এই সময়কাল আপনাকে বেশ সমৃদ্ধি, সম্মান এনে দিতে পারে। যত বেশি আপনি নম্র হয়ে নিজের কথা ছেড়ে দিয়ে অপরের জন্য এগিয়ে যাবেন, তত আপনার ব্যক্তিগত সমৃদ্ধি হবে। এবার কন্যা রাশি। কন্যা রাশির কথা এবার আসা যাক। কন্যা রাশির দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু অবস্থান করছে। এই অবস্থান বেনিফিট দিতে পারে, কারণ একদিকে যেমন কন্যা গেনের রাশি, তেমনি দ্বাদশ ও ষষ্ঠের মতো নেগেটিভ হাউসগুলিতে নেগেটিভ প্ল্যানেট ভালো রেজাল্ট দিয়ে থাকে। এখন শুধু আপনাকে প্রাপ্তির জন্য ভাবতে হবে এবং পেতে হবে, কারণ উপচয়ভাবে রাহু গোচর শুভ ফল দেয়। তাই চাকরি বা ব্যবসা চাইলে এখন তা লাভ করতে পারেন। অর্থ লাভের দিক থেকে এই গোচর শুভ ফল দেয়। তবে কোনো কিছুর সঙ্গে খুব অ্যাটাচড হওয়া ভালো হবে না বা খুব অ্যাটাচড হওয়ার প্রয়োজন নেই, কারণ দ্বাদশে কেতু রয়েছে। কেতু ডিট্যাচমেন্টের প্ল্যানেট। কেতু মোহ ভঙ্গ করে, মোহ ত্যাগ করাতে চায়। তাই মোহকে ত্যাগ করতে পারলে এখন ভালো হয়। কোনো প্রকার লোভনীয় কিছু যা ক্ষতি করতে পারে সেই সমস্ত কিছুর দিকে না যাওয়াই ভালো। শুধুমাত্র শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, শারীরিক দিকটা একটু সমস্যা করতে পারে। যদি তেমন কিছু অসুবিধা হয় তাহলে ডাক্তার দেখানো উচিত এবং প্রয়োজনে
সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য অন্য ডাক্তারকে দেখানো যেতে পারে। সুতরাং একই রোগের জন্য দুবার ডাক্তার দেখানো বা দুটি ওপিনিয়ন নেওয়াটা খুব অনুচিত হবে না। এবার লিব্রা সাইন বা তুলা রাশির কথা বলি। তুলা রাশির ক্ষেত্রে রাহু হবে আপনার পঞ্চমে এবং কেতু হবে আপনার 11th হাউসে। এটা মেষ রাশির একেবারে অপোজিট হয়ে গেল। সুতরাং মেষ রাশির বিপরীত বিষয়গুলি এখানে গুরুত্ব পেল। মেষে যেমন বলেছিলাম নলেজকে বিলিয়ে দেওয়ার কথা, তাহলে এবার তুলার ক্ষেত্রে হবে যত বেশি পারেন আপনি নলেজকে সংগ্রহ করুন, নতুন নতুন জিনিসকে শিখুন। লাভের চিন্তা এবার করলে হবে না, কারণ কেতু একাদশে। কোনো 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 কাজ করবার আগেই আমার কি লাভ হতে পারে এই চিন্তা না করে যদি ভাবেন যে আমি এখান থেকে কি শিখতে পারি, তাহলে সব ঠিক থাকবে। যদি এমন মনোভাব নিয়ে চলতে পারেন আগামী 18 মাস, তাহলে এই ট্রানজিট বেশ ভালো হবে। এই সময়কালে নিজের সেলফের কথা, নিজের স্বার্থের বা নিজের আত্ম বিষয় এগুলিকে যদি না ভেবে যদি অপরের স্বার্থের দিকটা দেখেন, তাহলে এই ট্রানজিট বেশ ভালো বেনিফিট দিয়ে যেতে পারে। এবার বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলবো। বৃশ্চিক রাশির রাহু থাকবে চতুর্থে এবং কেতু থাকবে দশম ভাবে। যেহেতু রাহু চতুর্থে, তাই এই বছরটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজেদের পরিবারের ঘর সংসারের দিকে একটু নজর দিতে হবে। এবছর ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক রাখতে হবে আপনাকে। আপনি যদি কাজের দিকে পুরো মনোসংযোগ দিয়ে ঘরকে ইগনোর করেন, আপনার ফ্যামিলিকে ইগনোর করেন, তাহলে মুশকিল হতে পারে পারিবারিক সমস্ত কিছু আর ব্যালেন্স করতে পারলেন না, ফলে সমস্যা সৃষ্টি হলো। আপনার উচিত হবে নিজের মা, ফ্যামিলি, নিজের পারিবারিক মানুষগুলিকে একটু করে সময় দেওয়া। কেতু দশমে থাকায় যদি কর্মের স্থলে সমস্যা আসে, তাহলে দশাকালে যদি কর্ম পরিবর্তনের যোগ থাকে, তাহলে কর্ম পরিবর্তন হতে পারে। জবের ক্ষেত্রে এখন একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। যদি কাজকে একটু ইগনোর করা যেতে পারে, তাহলে খুব একটা অসুবিধে হবে না। এখন যদি কাজকে ইগনোর করতে পারেন তাহলে ইগনোর করুন, খুব অসুবিধা হবে না বলেই মনে হয়। এবার ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইন। ধনুরাশির জাতকদের জন্য রাহু থাকছে আপনাদের 3rd হাউসে এবং কেতু থাকছে 9th হাউসে। রাহু কাম ত্রিকোণে থাকায় ধনুর জাতকদের এখন নিজের ওয়ার্কিং স্কিলকে বাড়িয়ে চলা উচিত। এখন নতুন নতুন যোগাযোগ আসতে পারে, আপনার কমিউনিকেশন স্কিলও এখন বেশ একটু বর্ধিত হবে, তাতে একটু ধার আসবে। তাই নিজের উদ্যোগ বা এন্টারপ্রাইজ তৈরি করার জন্য সময়টি বেশ ভালো। নিজের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখন বেশ চেষ্টা করা উচিত। এই সময়টি সাপোর্ট দেবে আপনাকে। নিজেকে ফ্লেক্সিবল করে নিন। আপনি যে সমস্ত কাজের সঙ্গে বা যে সমস্ত অ্যাপয়েন্টেড কাজগুলোকে নিয়েছেন সেগুলোকে কমপ্লিট করে ফেলুন। তবে নিজের মনের ভেতরে কোনো গোড়া চিন্তাকে বা কোনো গোড়া ভাবনাকে, ধর্মের প্রতি কোনো একটা গোড়া মনোভাবকে বেশি আগলে রাখলে চলবে না, কারণ নবমভাবে কেতু অবস্থান করছে। কেতু সেই সমস্ত ভাবনাকে এখন মুক্ত করতে চায়, তাই সেই সমস্ত কঠোর ভাবনাগুলোকে ত্যাগ করতে হবে বা ত্যাগ করতে পারলে বেশ ভালোই হবে। এবার মকর রাশির কথা বলি। মকর রাশির ক্ষেত্রে রাহু থাকছে দ্বিতীয় এবং কেতু থাকছে অষ্টমে। রাহু দ্বিতীয় অবস্থান মোটামুটি ঠিক আছে, আপনি এখন একটু প্রেজেন্টেবল হবেন, বাড়িঘর সম্পদ সবকিছুর দিকে দৃষ্টি থাকবে ও সেগুলির বৃদ্ধিও হবে। কিন্তু অষ্টমে কেতু আছে, সুতরাং সিদ্ধি সাধনা, তন্ত্রমন্ত্র এসবের দিকে বেশি সময় দেওয়া উচিত হবে না। এগুলো থেকে এখন একটু বেরিয়ে আসতে হবে, পরিবারের দিকে একটু বেশি করে নজর দেওয়া উচিত। তাহলে আপনার সার্বিক একটা ব্যালেন্স দেখা যাবে, আপনার জীবনে এখন আপনি ব্যালেন্স করে চলতে পারবেন। এবার কুম্ভ রাশির কথায় আসি। কুম্ভ রাশির 1st হাউস তথা রাশিতেই রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করছে। কুম্ভ রাশির জাতক জাতিকা এখন শুধু নিজের দিকেই খেয়াল থাকবে, কারণ কেতু সপ্তমে এখন প্রায় সময় মনে হবে সকলেই যেন আপনাকে পেছনের দিকে টানছে, আর রাহু একটু মুক্ত হওয়ার ইচ্ছা এনে দেবে আপনার মধ্যে। তাই এই সময়ে এই দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স করে যাওয়া দরকার।
সম্পর্ককে বেশি চেপে ধরে নিয়ন্ত্রণ করতে গেলে মুশকিল। লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার উভয় ক্ষেত্রেই অপরকে বেশি করে নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যা আসতে পারে। এখন নিজের দিকে খেয়াল করা দরকার। পার্টনার কি করছে সেই দিকে দেখতে গেলে, তাকে জ্ঞান দিতে গেলে সমস্যা আসতে পারে। যে যেমন আছে তাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। নিজের দিকটা ফোকাস করা দরকার। স্বামী যদি সবসময় স্ত্রীর দিকে মনোযোগ দেয় বা স্ত্রী যদি স্বামীর দিকে বেশি ফোকাস করে, তাহলে তারা নিজেদের গ্রোথকে বাড়াতে পারবে না ও সমস্যা বাড়বে। যদি গ্রহদশা শুভ না থাকে তাহলে সময় কিন্তু কঠিনও হতে পারে। এবার অন্তিম রাশি মীন রাশির কথা বলবো। রাহু আপনার 12th হাউসে এবং কেতু আপনার 6th হাউসে অবস্থান করছে। রাহু যদি দ্বাদশকে বেশি এক্সপ্যান্ড করে বা যদি বেশি বর্ধিত করে দেয়, তাহলে আপনার প্রচুর ভ্রমণ ও খরচ খরচা বাড়তে পারে। অতিরিক্ত ভোগ কিংবা মনোরঞ্জনও এই দ্বাদশ ভাব থেকে আসে, তাই এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কেতু 6th হাউসে রয়েছে, তাই ডেলি রুটিন ওয়ার্কে একটু বিঘ্ন আসতে পারে বা ডেলি রুটিন ওয়ার্কের মধ্যে কখনো কখনো ব্রেক আসতে পারে। চাকরি বা কর্মের প্রতি এখন মনোযোগ রাখা দরকার, তবে সব ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল হওয়া যেতে পারে বা ফ্লেক্সিবল হলে অসুবিধা হবে না। শুধু নিজের ভোগ বাসনার দিকে নজর দেওয়া দরকার। আত্মনিয়ন্ত্রণ রাখলেই এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মীন রাশির জাতক জাতিকা যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা কিন্তু শুভ। দ্বাদশে রাহু এখন এখানে বেনিফিট দিতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকবে বিদেশের সঙ্গে ব্যবসার কারণে, সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে বা আপনার আয় বৃদ্ধি পাবে। সুতরাং বিদেশের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। দর্শক, এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বলি, তা হলো রাহু 11th কালপুরুষের 11th রাশিতে বা ভাবে অবস্থান করছে, কুম্ভ রাশিতে। কুম্ভ স্থির বায়ুতত্ত্বের রাশি এবং বৃহস্পতি এখন 3rd হাউস অবস্থান করছে। 3rd হাউস থেকে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে রাহুকে নিয়ন্ত্রিত করছে। সুতরাং রাহু এখন নিয়ন্ত্রিত। কিন্তু যখন বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে এসে অবস্থান করবে, তখন রাহু এবং বৃহস্পতি একটা 6th 8th অ্যাক্সিস তৈরি করবে। ষষ্ঠ অষ্টমের এই অ্যাক্সিস কিন্তু ইজি নয়, একটু ডিফিকাল্টি জানতে পারে। বৃহস্পতি যেখানে অক্সিজেনের কে রিপ্রেজেন্ট করে, অক্সিজেনকে নিয়ন্ত্রণ করে, আর উল্টো দিকে যখন রাহু বায়বীয় পদার্থকে কন্ট্রোল করবে, তখন এই অ্যাক্সিস একটা মাস লেভেলে অক্সিজেনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। সুতরাং ওই সময়ে আমরা একটা অক্সিজেনের সমস্যা দেখতে পারি, সমাজের মধ্যে মানুষের জীবনের উপর তার প্রভাব পড়তে পারে। এছাড়া যারা স্মোকার, যারা চেইন স্মোকিং করেন বা খুব বেশি ফ্রিকোয়েন্টলি স্মোকিং করেন, তাদের ক্ষেত্রেও এই স্মোকিং এর অ্যাটিটিউডটা বা হ্যাবিটটা আরো বেড়ে যেতে পারে এবং তা থেকে সমস্যা আসতে পারে। সুতরাং এই দিকগুলো দেখা দরকার পড়বে। দর্শক, রাহুজনিত যে সমস্যা আসতে পারে তার সহজ সমাধান হিসেবে আমরা যেটা করে থাকি তা হলো শক্তি দেবীর আরাধনা। রাহু দেবী দুর্গার দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেবী দুর্গার আরাধনা বা দেবী দুর্গার সপ্তশতী পাঠ, এগুলি রাহুকে নিয়ন্ত্রণ করতে সহায়তা প্রদান করে। সুতরাং আমরা রাহুর এই ট্রানজিটে যদি কোনো অশুভ ফল পাই, তাহলে বা যদি কারোর দশা অন্তর্দশা শুভ না থাকে, যদি কোনো জাতক জাতিকা রাহুর ট্রানজিটের অশুভ ফল পেয়ে থাকে, তাহলে দেবী দুর্গার আরাধনা তাদের জন্য সহায়ক হবে। এবং যদি কোনো রকমভাবে ব্রিদিং প্রবলেম তৈরি হয়, তাহলে আমরা যে সমস্ত প্রাণায়ামগুলি রয়েছে যার দ্বারা আমরা আমাদের ব্রিদিংয়ের কে ইজি করতে পারি, সেগুলি করা যেতে পারে। 3rd হাউস আমাদের হাতের অগ্রভাগকে নির্দেশ করে, তাই হাতের অগ্রভাগের দ্বারা নাসারন্ধ্রকে নিয়ন্ত্রণ করে যদি অনুলোম বিলোম কিংবা ভ্রামরীর মতন কোনো প্রাণায়াম করা যায় এবং একটা নির্দিষ্ট সময় ধরে যদি কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা যায়, ধীরে ধীরে শ্বাস নেওয়া যায়, স্লো রেটে ব্রিদিং করা যায়, তাহলে কিন্তু ব্রিদিং সমস্যা বিশেষ দেখা যাবে না। আমাদের পক্ষে তখন শ্বাস নিতে বা শ্বাস প্রশ্বাস চালাতে সুবিধে হবে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি দর্শক আপনাদের এই ভিডিও একটু আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে উঠবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি।
আগামী দিনে নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলের এই ট্রানজিট সকলের জন্য ভালো ফল নিয়ে আসুক, সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক, এই আশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।